আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। বিদ্রোহী কবির পাশে চিরনিদ্রায় শায়িত শহীদ ওসমান হাদি। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন সবার বুকে থাকবেন হাদি, বলল প্রধান উপদেষ্টা। আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি ইনকলাব মঞ্চের সদস্য সচিবের। হাদির লড়াইটা যেন আমরা পরিপূর্ণ করতে পারি, বলল আক্তার হোসেন। হাদির শেষ বিদায়ে আজহারীর আবেগঘন পোস্ট। তালা লাগিয়ে বিএনপির নেতার ঘরে অগ্নিসংযোগ, নিহত ঘুমন্ত শিশু, দগ্ধ আরো 3 জন। এবং সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশ ও ভারত সম্পর্ক আবারও তলানিতে। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বিদ্রোহী কবির পাশে চিরনিদ্রায় শায়িত শহীদ ওসমান হাদি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ কমপ্লেক্সে থাকা জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হয়েছে ইনকলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদিকে। আর শনিবার 20 ডিসেম্বর বেলা 3:30টার দিকে দাফনের আগে হাদিকে শেষবারের মতো বিদায় জানানো হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন সেখানে উপস্থিত সবাই। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে ওসমান বিন হাদির লাশ দাফনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে আনা হয়। দুপুর 2:30টায় জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দেয় শহীদ হাদির লাশবাহী অ্যাম্বুলেন্স। এর আগে রাজধানী সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে শরীফ ওসমান হাদির লাশ মানিক মিয়া অ্যাভিনিউতে আনা হয়। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন সবার বুকে থাকবেন হাদি, বলল প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ওসমান শরীফ হাদির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, হাদি তুমি আমাদের বুকের মধ্যে আছো, আমরা তোমাকে বিদায় দিতে এখানে আসিনি। বাংলাদেশ যতদিন টিকে থাকবে তুমি আমাদের মাঝে থাকবে। শনিবার 20 ডিসেম্বর দুপুরে জাতীয় সংসদ দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত ওসমান শরীফ হাদির জানাজায় উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। এই মুহূর্তে হাজার হাজার মানুষ হাদির প্রতি শ্রদ্ধা জানাতে তার সঙ্গে অবস্থান করেন। প্রফেসর ইউনূসের এই ভাষণ জনসমক্ষে উচ্ছ্বাস ও আবেগের ঝড় তুলে। তিনি আরো বলেন, হাদি শুধু একজন নেতা নন, তিনি বাংলাদেশের স্বপ্ন দেখানোর এক প্রেরণার উৎস। তার আদর্শ ও ত্যাগ নতুন প্রজন্মের জন্য একটি চিরস্থায়ী দিক নির্দেশনার মতো কাজ করবে। এ সময় তিনি জনগণকে হাদির স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে উদ্ধত করেন। জানাজা শেষে হাদির মরদেহকে সঙ্গী হয়ে সমাধিত করা হয়। সেখানে উপস্থিতরা শেষ শ্রদ্ধা জানান। আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি ইনকলাব মঞ্চের সদস্য সচিবের। ইনকলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল আল জাবের বলেন, আমরা এখানে কি কান্নার জন্য এসেছি? না, আমরা ভাইয়ের রক্তের বদলা নিতে এসেছি। এখন পর্যন্ত তার খুনিকে গ্রেফতার করা হয়নি। এখন পর্যন্ত সরকার জানায়নি খুনি কোথায় আছে। আমরা সরকারকে স্পষ্ট বলতে চাই, এখানে একজন খুনি না, একটা চক্র রয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করতে হবে। শনিবার মানিক মিয়ায় শহীদ ওসমান হাদি বিন হাদির জানাজা শুরুর পূর্বে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন আব্দুল আল জাবের। পরিবার ও ইনকলাব মঞ্চ থেকে জানাতে চায়, পুরো খুনি গোষ্ঠীকে সামনে আনতে হবে, তাদের বিচারের মুখোমুখি করতে হবে। তিনি আরো বলেন, মিলিটারির মধ্যে ঘাপটি মেরে বসে থাকা দোসরদের বের করতে হবে। কোনো সহিংসতা ছাড়া জনতার মিছিল নিয়ে সবাইকে শাহবাগ যাওয়ার আহ্বান জানান তিনি। ইনকলাব মঞ্চের পক্ষ ছাড়া কোনো পক্ষের উস্কানিতে পা দেবেন না। হাদির লড়াইটা যেন আমরা পরিপূর্ণ করতে পারি, বলল আক্তার হোসেন। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা এবং ইনকলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি যে এই সাংস্কৃতিক লড়াই শুরু করেছিলেন, সেই সাংস্কৃতিক লড়াই পরিপূর্ণ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। শনিবার 20 ডিসেম্বর জাতীয় সংসদ ভবন এলাকায় শহীদ শরীফ ওসমান হাদির জানাজা নামাজে অংশ নিতে এসে তিনি এই কথা বলেন। আক্তার হোসেন বলেন, আল্লাহ শরীফ ওসমান হাদি ভাইকে কবুল করেছেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য। বাংলাদেশকে আধিপত্যবাদের বিরুদ্ধে গিয়ে এই বাংলাদেশকে যেন আমরা নিজেদের মতো করে পরিচালনা করতে পারি। আমাদের দেশকে যেন আমরা বিদেশি নানা ধরনের আগ্রাসন, বিশেষ করে ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত রাখতে পারি। এই বাংলাদেশে গণতান্ত্রিক ধারা বিরাজমান থাকে এবং ওসমান হাদি ভাই যে সাংস্কৃতিক লড়াই শুরু করেছিলেন, সেই সাংস্কৃতিক লড়াইকে যেন আমরা পরিপূর্ণ করতে পারি, সে দোয়াই আমরা করব। তার পরিবারের জন্য আমরা দোয়া করি। তিনি বলেন, শহীদ আবরার ফাহাদ, শহীদ আবু সাইদ সহ যারা জুলাইতে শহীদ হয়েছে তাদের সবার আত্মার মাগফিরাত আমরা কামনা করি। তারা যে বাংলাদেশ গঠন করতে চেয়েছিলেন, সেই বাংলাদেশের পথে যেন আমরা কাজ করে যেতে পারি, সেই প্রত্যাশা নিয়ে দোয়া কামনা করি এবং গোটা বাংলাদেশকে জুলাইয়ের পক্ষে দল মত সব ধরনের পার্থক্য ভুলে গিয়ে আমরা যেন একতাবদ্ধ থেকে জুলাইকে ধারণ করে বাংলাদেশকে রক্ষা করতে পারি, সেই দোয়াই আমরা আল্লাহর কাছে করব।
হাদির শেষ বিদায়ে আজহারীর আবেগঘন পোস্ট। লাখো মানুষের উপস্থিতিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা ও ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজা সম্পূর্ণ হয়েছে। এরপর বেলা 3:15টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে সমাহিত করা হয়। এই নিয়ে এক আবেগঘন পোস্ট দিয়েছেন জনপ্রিয় ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। শনিবার 20 ডিসেম্বর 3:15টার দিকে ফেসবুকে তিনি এই পোস্ট দেন। মিজানুর রহমান আজহারী লিখেছেন, দ্রোহের প্রতীক শহীদ ওসমান হাদির রাজকীয় বিদায়। ধূমকেতুর মতো এলেন, ন্যায় ও ইনসাফের বলিষ্ঠ কণ্ঠ হিসেবে গোটা জনপদে বিপ্লবের দাবানল ছড়িয়ে হঠাৎ রবের সান্নিধ্যে চলে গেলেন। নিশ্চয়ই আসমানে আমার ভাইকে এর চাইতেও বড় রাজকীয় অভ্যর্থনা জানানো আয়োজন চলছে। তিনি আরো লিখেন, জুমার নামাজের পরপরই গুলিবিদ্ধ, আবার পরের জুমার রাতেই শাহাদাত বরণ পেয়েছেন কোটি মানুষের কান্না মিশ্রিত দোয়া, সুবহানাল্লাহ, এর এক পরশ সৌভাগ্য। সবচেয়ে জনপ্রিয় এই ইসলামিক আলোচক লিখেছেন, হাদির মতো এমন দেশপ্রেমিক, আধিপত্যবাদ বিরোধী ও ধর্মীয় মূল্যবোধ সম্পূর্ণ তরুণরাই আগামীর বাংলাদেশ। শহীদের রক্ত কখনো বৃথা যায় না। ইনশাল্লাহ ওসমান হাদি বেঁচে থাকবেন সহস্র মুক্তিকামী মানুষের ভালোবাসায়, অনুপ্রেরণা যোগাবেন প্রজন্ম হতে প্রজন্ম, সাহসের বাতিঘর হয়ে থাকবেন অগণমন মানুষের হৃদয়ে। তালা লাগিয়ে বিএনপি নেতার ঘরে অগ্নিসংযোগ, নিহত ঘুমন্ত শিশু, দগ্ধ আরো 3 জন। লক্ষ্মীপুরে বিএনপির নেতা বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে 7 বছরের শিশু আয়েশা মারা যান। অগ্নিদগ্ধ হন বিএনপির নেতা বেলাল হোসেন ও তার অন্য 2 মেয়ে বিথি আক্তার ও স্মৃতি আক্তার। এর মধ্যে বিথি ও স্মৃতি আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়া হয়েছে। বিএনপি নেতা বেলাল হোসেনের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। শুক্রবার গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জে চরমনসা এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বেলাল হোসেন সদর উপজেলা ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক। চরমনসা এলাকার বাড়িতে শুক্রবার রাতে স্ত্রী সন্তান নিয়ে ঘুমিয়েছিলেন তিনি। গভীর রাতে ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এত ঘুমন্ত আয়েশা অগ্নিদগ্ধ হয়ে মারা যান। অগ্নিদগ্ধ হন বেলাল হোসেন ও অন্য 2 মেয়ে। পরে স্থানীয়রা 3 জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় বিথি ও স্মৃতিকে ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুজনের শরীরের বেশিরভাগ পুড়ে গেছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভবানীগঞ্জ বিএনপির সভাপতি আজাদ হোসেন বলেন, বেলাল হোসেন ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক। রাতের আধারে সন্ত্রাসীরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি। বাংলাদেশ ও ভারত সম্পর্ক আবারও তলানিতে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতনের ভূমিকা রাখা জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের পর বাংলাদেশ ও ভারত সম্পর্ক নতুন করে টানাপোড়েনের মুখে পড়েছে। হাদিকে ঢাকার একটি আসন থেকে সম্ভাব্য সংসদ হিসেবে ব্যাপকভাবে বিবেচনা করা হচ্ছিল এবং তার হত্যাকাণ্ডকে রাজনৈতিক সহিংসতার একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে নয়, বরং আন্দোলনের উপর আক্রমণ হিসেবে দেখা হচ্ছে। পরিস্থিতি আরো জটিল হয় যখন অভিযোগ ওঠে যে হত্যাকারী একজন আওয়ামী লীগ কর্মী এবং সে ভারতে আশ্রয় নিয়েছে। এসব অভিযোগ বাংলাদেশে ব্যাপক ক্ষোভে জন্ম দেয় এবং দ্রুতই এই ক্ষোভ সহিংসতায় রূপ নেয়, যেখানে সার্বভৌমত্ব এবং সীমান্তের আন্তঃসীমান্ত জবাবদিহিতার বিষয়গুলো অত্যন্ত সংবেদনশীল। ভারত এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ বলে অভিযোগ করে বিক্ষুব্ধ জনতা প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা চালায় এবং ছায়ানট ভাঙচুর করে। চট্টগ্রামে বিক্ষোভকারীরা ভারতের হাই কমিশনের দিকে পাথর নিক্ষেপ করলে পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে 15 ডিসেম্বর নবগঠিত জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ নেতা হাসনাত আব্দুল্লাহ কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারত যদি হাদির হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ নেতা এবং ব্যক্তিদের আশ্রয় দেওয়া অব্যাহত রাখে, তাহলে বাংলাদেশ ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে প্রতিক্রিয়া জানাবে। তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7 সিস্টার রাজ্যগুলোর কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করা হলে প্রতিরোধের আগুন সীমান্তের বাইরেও ছড়িয়ে পড়বে। ভারত হাসনাতের এই বক্তব্যের পর 17 ডিসেম্বর বাংলাদেশের হাই কমিশনারকে তলব করে এবং উস্কানিমূলক বক্তব্য ভারতীয় কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। নয়াদিল্লি এই ঘটনাকে কেবল অভ্যন্তরীণ অস্থিরতা হিসেবেই না, বরং দ্বিপক্ষীয় সম্পর্কে সামগ্রিক অবনতির ইঙ্গিত হিসেবে দেখছে। পরিস্থিতি আরো খারাপ হয় যখন বিক্ষোভকারীরা ঢাকায় ভারতীয় হাই কমিশনের দিকে পদযাত্রার ঘোষণা দেয়। তারা শেখ হাসিনার প্রত্যাপূর্ণ এবং বাংলাদেশের রাজনীতিতে ভারতের হস্তক্ষেপের অভিযোগে প্রতিবাদ জানায়।
জানায়। পুলিশ পদযাত্রা ঠেকালেও এতে সম্পর্কের টানাপোড়েন আরো বেড়ে যায়। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ভারতের নির্বাচনী পরামর্শ প্রত্যাখ্যান করে বাংলাদেশের সার্বভৌমত্ব সিদ্ধান্তের উপর জোর দেন। বাংলাদেশে ক্রমবর্ধমান অবিশ্বাস, কঠোর বক্তব্য এবং ক্রমবর্ধমান অস্থিতিশীলতার সাথে হাদি হত্যার পরিণতি এক সময়ের ঘনিষ্ঠ প্রতিবেশীদের আরো গভীর এবং দীর্ঘস্থায়ী কূটনৈতিক সংকটের দিকে ঠেলে দেওয়ার আভাস দিচ্ছে।